হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর যে বিষয়টা পড়াচ্ছিলাম পদার্থের ধর্মগুলো, তাদের মধ্যে আমরা চাপ ধর্মটা নিয়ে আলোচনাটা করছিলাম। তো সেই চাপটা আমরা তরল পদার্থের ক্ষেত্রে চাপের রাশিমালা নির্ণয়, তার চাপের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কিংবা বিজ্ঞানী যে পাস্কেল তার পর্যবেক্ষণ থেকে দিয়েছিলেন সেইগুলো আমরা বিশেষ করে জেনেছিলাম। এবং সেখানে আমরা কি জেনেছিলাম, তরলের ভেতরে কোন বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে দেয় সেই বিষয়টাও আমরা যে বোঝার চেষ্টা করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করে সেই যে পৃষ্ঠ তরলের মধ্যে কোন বিন্দুতে যে চাপটাকে আমরা সেই ছোট্ট অংশটাকে একটা বড় একটা ক্ষেত্রফল যুক্ত যে চিত্র অঙ্কন করে সেখান থেকে আমরা যে দেখিয়েছিলাম যে সব দিকে চাপ সমানভাবে প্রয়োগ করে। তো সেক্ষেত্রে তাছাড়া কারণ কি, বিশেষ করে আমরা সেই ধারণাটাকে নিয়েছিলাম যে তরলের উপরিতল বা তরল হচ্ছে কোনো স্পর্শকীয় বলকে যে বাধা দিতে পারে না। স্পর্শকীয় বল বা ট্যানজেনশিয়াল ফোর্স তার উপর অ্যাপ্লাই করলেই সে গতি সৃষ্টি করবে। তো সেই জন্যই কিন্তু তরল সবসময় যে কোনো তলের উপর লম্বভাবেই বল প্রয়োগ করবে, কারণ বলটা যদি লম্বভাবে প্রযুক্ত না হয় সেই বলটার একটা যে অংশ যে তার তল বরাবরই থেকে যাবে। যদি এই বলগুলো আমরা তলের সঙ্গে লম্বভাবে না দিই, কোন একটা জায়গায় ধরো মনে করো এই তলটা জলের তল, তার সঙ্গে একটা বল যে তরল যে প্রয়োগ করছে তলটার উপর এরকম লম্বভাবে না প্রয়োগ করে একটা বাঁকা ভাবে কোণ করে প্রয়োগ করছে, তাহলে এই যে বলটা যদি বাঁকা ভাবে তলের উপর প্রয়োগ করে থাকে তাহলে ওই বলটাকে এখন আমরা দুটো উপাংশতে ভাগ করে ফেলতে পারি, একটা পারপেন্ডিকুলার উপাংশ আর একটা প্যারালাল উপাংশ। এই প্যারালাল যে অর্থাৎ তলের সমান্তরালে কিন্তু একটা বল প্রযুক্ত একটা অংশ থেকে যাবে, যেটার জন্য কিন্তু তরলের গতি সৃষ্টি হতে পারে। কিন্তু তরলের ভেতর তো আমরা কোনো জায়গায় কোনো স্থানে যদি তরল থাকে সেই তরলে তো কোনো গতি সৃষ্টি হতে দেখছি না। তো নিশ্চয়ই তরলটা যে পাত্রে রাখা আছে, যে কোনো পাত্রের মধ্যে কোনো একটা বস্তু ডোবালেও সেই যে তলটার উপর সে সবসময় লম্বভাবে বল প্রয়োগ করবে। তো সেইটাই হচ্ছে তরলের চাপের যে মূল বৈশিষ্ট্য। বা তরল কেন, তরল এবং প্রবাহী হিসাবে আমরা যে গ্যাসের কথা বলছি তার ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য হবে। তো যদিও আমরা তরলটাকে আমরা বুঝতে তার পক্ষে সুবিধাজনক হয়ে থাকে, তো তরলের ক্ষেত্রে এই বিষয়টা আমরা আলোচনাটা করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স দিয়েও আমরা যদি বোঝাতে চেষ্টা করি যে তিনটা তলের উপর যদি তিনটা বল, ধরো তিন প্রকারের লম্ব বল আলাদা আলাদা হয়ে থাকে, তো সেই যে বলগুলো আলাদা হলে এবং সেই বলগুলোর লম্ব উপাংশ এবং ক্ষেত্রফল দিয়ে ভাগ করে যে যে চাপগুলো আমরা পেয়েছিলাম, সেই এফ এ বাই এই যে তলটার ক্ষেত্রফলকে যদি এরিয়া এ, এটার এরিয়াকে বি, এটার এরিয়াকে যদি এরিয়া অফ সি দিয়ে প্রকাশ করি, আমরা পেয়েছিলাম কি এফ এ বাই এইগুলো সবই আমরা সমান পেয়েছিলাম। তো এর দ্বারা প্রমাণ করতে পেরেছিলাম যে যে কোনো তরলের অভ্যন্তরে, অর্থাৎ কোন একটা তরলের অভ্যন্তরে কোন একটা বিন্দু যেখানে তরলটা রয়েছে, এই বিন্দুটাকে আমরা একটু ব্রডলি এইখানের স্থানে তরলটার যে একটা তল, একটা ত্রিভুজাকৃতি তল যুক্ত যে একটা অংশ নিয়ে তার উপরে আমরা সব দিকে চাপটা আমরা সমানভাবে দেখাচ্ছিলাম। এবং বিজ্ঞানী পাস্কেলেও তিনি তার অবজারভেশনেও তিনিও এইগুলো সব বলেছিলেন। এবং আমরা যে কোনো প্রেসার মেজারমেন্ট ডিভাইস আমরা যদি ছোট্ট একটা তৈরি করে পিস্টনযুক্ত যার ভেতরে একটা স্প্রিং লাগানো আছে, সেটাকে এই তরলের ভেতরে বিভিন্ন পজিশনে রেখে যদি আমিও সেই চাপটা মেপে থাকি তবেও আমরা সেই একই রেজাল্ট আমরা পেয়েছিলাম। তো এই সমস্ত যে আমরা আগের ক্লাসের বিষয়গুলো যেগুলো জেনেছিলাম সেইগুলো আরেকবার আমরা মনে করে নিলাম। সঙ্গে সঙ্গে আজকের যে ক্লাসের মূল আলোচ্য বিষয় যেটা থাকবে না, গ্যাসীয় পদার্থের চাপ। তো আজকের আলোচনার মূল বিষয়টা আমরা সেটাকে নিচ্ছি যে গ্যাসীয় পদার্থের চাপ আমরা নির্ণয় করব এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করব। তো গ্যাসীয় পদার্থ
তো গ্যাসীয় পদার্থের কথা যখনই বলি আমরা এর জানি যে এর নির্দিষ্ট কোনো আকারও নেই আর নির্দিষ্ট কোনো আয়তনও নেই। তাহলে গ্যাসটা আমরা যদি কোনো নির্দিষ্ট গ্যাসটা দুভাবে আমরা তার আলোচনা করতে পারি। একটা মুক্ত গ্যাস, মুক্ত গ্যাস মানেই যেটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে বলতে পারি এটা হচ্ছে বায়ু, কারণ কোনো গ্যাসকে ছেড়ে দেওয়া মানে সমগ্র বায়ুমণ্ডলের অংশতেই পরিণত হয়। তো মুক্ত গ্যাসের আমরা চাপ নির্ণয় করার বিষয়টা বুঝবো এবং সেই চাপের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। দ্বিতীয়ত বদ্ধ গ্যাস। বদ্ধ গ্যাস মানে গ্যাসটা যদি কোনো বিশেষ প্রকারের গ্যাস এবং কোনো একটা বদ্ধ গ্যাস জারে নিয়েছি, তো সেই গ্যাসের আমরা চাপ নির্ণয় করব। তাহলে আমাদের মূল লক্ষ্য হবে মুক্ত গ্যাস অর্থাৎ বায়ুর চাপ নির্ণয়, তার রাশিমালা কি করে আমরা প্রয়োগ করে তরলের ক্ষেত্রে যে রাশিমালাটা আমরা চাপের ক্ষেত্রে পেয়েছিলাম, সেই চাপ সমান তরলের ক্ষেত্রে চাপের যে রাশিমালাটা পেয়েছিলাম সেই রাশিমালাগুলোতে আমরা পেয়েছিলাম চাপ সমান এইচ রো ইন্টু জি, অর্থাৎ তরল স্তম্ভের উচ্চতার সঙ্গেই কেবলমাত্র তরলের চাপের রাশিমালাটা হয়ে থাকে, যে তরলের উপরিতল থেকে কত গভীরতায় গেছি। তো আর কোনো কিন্তু ক্ষেত্রফল বা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে, এই বিষয়টা আমরা জেনেছি। তো সেই যে রাশিমালাটাকে কাজে লাগিয়ে আমরা এই বায়ুর চাপ নির্ণয় করব, কিংবা বদ্ধ গ্যাস যে কোনো গ্যাস যারা থাকে নির্ণয় করবো চাপ। তো এই বদ্ধ গ্যাসের চাপের মান নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় এটা জানি আমরা ম্যানোমিটার। এই ম্যানোমিটার আমরা দু প্রকারের পাবো, একটা হচ্ছে মুক্ত পৃষ্ঠযুক্ত মুক্ত একটা মুক্ত তল থাকবে, আর একটা হচ্ছে বদ্ধ তল বিশিষ্ট ম্যানোমিটার। অর্থাৎ এক পাশের ম্যানোমিটার যে যন্ত্রটা সম্পর্কে আমরা জানবো, ইউ আকৃতির একটা নল। এই ইউ আকৃতির নলটা সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট হয়ে থাকে। যদি দু প্রান্তটা খোলা থাকে এটা হচ্ছে মুক্ত তল হিসেবে, অর্থাৎ ম্যানোমিটারটা যে গ্যাস জারের সঙ্গে যুক্ত করা থাকবে সেক্ষেত্রে এক পাশটা হচ্ছে মুক্ত তল। আর বদ্ধ টাইপের ম্যানোমিটার মানে কি, যে ক্ষেত্রে গ্যাসটা যে জারে রাখা আছে তার সঙ্গে যে ম্যানোমিটারের যে একটা বাহু যুক্ত আছে সেই একটা বাহু কিন্তু বদ্ধ, এইখানটা এইটা হচ্ছে বদ্ধ হয়ে থাকে। তো এই যে দু প্রকারের আলোচনাতে যাওয়ার আগে তো সর্বপ্রথম আমরা গ্যাসের যে মুক্ত গ্যাস তার চাপটা নির্ণয় করার বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো কোনো একটা জায়গায় যে গ্যাস রয়েছে, আমরা তরল যেমন ভাবে কোনো একটা পাত্রে রাখলে সেই পাত্রের গভীরতা থাকছে বা পাত্রের উপরিতল থেকে কত গভীরে যাচ্ছি আমরা সেটা তাদের একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট মান আমরা পেতে পারি। তো বায়ুর ক্ষেত্রে আমরা যদি ভূপৃষ্ঠে বায়ুর চাপ এইটা আমরা পরিমাপ করতে যাচ্ছি। তো ভূপৃষ্ঠ মনে করো এটা একটা ভূপৃষ্ঠ, এইখানে আমরা বায়ুর চাপ নির্ণয় করতে যাচ্ছি। তো আমরা যদি তরলের ক্ষেত্রে যেভাবে চাপের রাশিমালা নির্ণয় করতে গিয়ে এইচ রো জি প্রয়োগ করে কত গভীরতায় কত চাপ হয়ে থাকে নির্ণয় করেছিলাম, তো আমাদের এই ভূপৃষ্ঠের উপরে তো তরলের মতো আমরা যদি ধরি বায়ু সমুদ্রে আমরা ডুবে রয়েছি, গ্যাসীয় সমুদ্রে ডুবে রয়েছি, তার একেবারে গভীরেই রয়েছি আমরা নিম্নতম বিন্দুতে। তাহলে তার চাপ নির্ণয় যদি আমরা তরলের ক্ষেত্রে যে রাশিমালা এইচ রো জি সেটা দিয়েই মানে ধর মনে করি এটা আমাদের পৃথিবী, তার চারিদিকে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের একেবারে গভীরে বিন্দুতে আমরা রয়েছি। তো বায়ুমণ্ডলের যদি এই উচ্চতা আমাদের জানা থাকে, বায়ুমণ্ডলের ঘনত্ব যদি জানা থাকে এবং এই সব জায়গার যদি জি এই বিষয়টা অভিকর্ষ ত্বরণ জানা থাকে, তাহলে কি আমরা এই সূত্র প্রয়োগ করে পি সমান এইচ রো জি যেটা প্রয়োগ করে তিনজনের গুণফল দিয়ে কি আমরা মেজার করতে পারবো না। কারণ ভূপৃষ্ঠে আমরা যে বিন্দুতে আমরা চাপ নির্ণয় করতে যাচ্ছি সেই বিন্দু থেকে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত বায়ুর যে সমুদ্রে আমরা ডুবে রয়েছি তার উচ্চতা কত গভীরতাটা কত উপরে সর্বোচ্চ স্তরটাও জানি না যে কোনখান থেকে বায়ুমণ্ডল শুরু হয়েছে। কারণ আমরা বায়ুমণ্ডল যে জানি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত তার অস্তিত্ব পাই, কিন্তু একেবারে যে শেষ হয়ে যাচ্ছে তাও নয়। তো সেক্ষেত্রে উচ্চতাটাও যেমন অস্পষ্ট আমাদের কাছে, ঠিক সেমন ভাবে বায়ুর যে স্তর বিভিন্ন আমরা জানি যে পৃথিবীকে কেন্দ্র করে যে বিভিন্ন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তো ম্যাগনেটোস্ফিয়ার, এই সমস্ত স্তরগুলোর ক্ষেত্রে ঘনত্ব বায়ুর ঘনত্ব কিন্তু সব জায়গায় সমান নয়। তাছাড়া এটা যদি পৃথিবী বলে থাকি
পৃথিবী থেকে যত উপরের দিকে যাব এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান যা, এখানে জি এর মান আলাদা হয়ে যায়। তো কোনো কিছুটাই আমরা কিন্তু এই সমীকরণ দিয়ে নির্ণয় করতে পারছি না সঠিকভাবে। তো এই ভূপৃষ্ঠের এই জায়গায় আমি বায়ুর চাপটা নির্ণয় করব কিভাবে? তো তার জন্য একটা বিকল্প পদ্ধতি বিজ্ঞানীরা চেষ্টা করতে করতে, বিজ্ঞানী টরিসেলি যে সমস্ত বায়ুমণ্ডলের চাপটা নিয়ে পরীক্ষা করছিলেন, তিনি কি করেছিলেন, তো তিনি, আমরা এই চিত্রটাকে এখানেই আঁকছি যে একটা বোঝার জন্য বড় করে, তো এই পজিশনে কোনো একটা পাত্রতে তিনি আমাদের সাধারণ পর্যবেক্ষণ কি বলে, ধরো একটা সাধারণ পাত্রতে আমরা কোনো একটা জল নিয়েছি, এই জল নিয়ে আমরা কোনো একটা জল ভর্তিপূর্ণ নল যার একদিক বন্ধ রয়েছে সেইটাকে যদি ভর্তি করে আঙুল দিয়ে তাকে এক সাইডে নিয়ে এসে এই তরলের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিই, দেখা যাবে যে এই নলের মধ্যে সেই জলের যে স্তম্ভটা পুরো ভর্তি হয়ে দাঁড়িয়ে থাকছে। অর্থাৎ এটা যদি জল নিয়ে থাকি, জলের স্তম্ভ পুরোপুরি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। তো বিশেষ করে আমরা জলের ঘনত্ব জানি, এর আগের ক্লাসে পড়েছিলাম যে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব কিংবা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে জলের স্তম্ভটা সঠিকভাবে বড় স্তম্ভ আমাকে নিয়ে দেখতে হবে যে সর্বোচ্চ কত স্তম্ভের জলটাকে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। কারণ কি, এই যে জল বা যে স্তম্ভ, যে কোনো তরলের স্তম্ভ যে দাঁড়িয়ে থাকতে পারছে, তাহলে সেটার কারণটা কি না, এই জায়গায়, এই ভূপৃষ্ঠের এই স্তরে যে বায়ুর চাপ, আমরা এখানে যে স্তর, যে অঞ্চলটার কথা বলছি, এই যে সামান্য ডিফারেন্সে, এই যে উচ্চতার ডিফারেন্সে আমরা ধরে নিচ্ছি জি এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যে ভূপৃষ্ঠ এবং তার থেকে এই উচ্চতায় যে উচ্চতা, এই যে জি গুলো সব সমান রয়েছে। তাহলে দেখো এই যে জায়গায় যে বায়ুমণ্ডলের যে চাপটা, এই যে বায়ুর চাপগুলো দিচ্ছে, যাকে এই যে পাত্রে রাখা তরলের উপরিতলের উপরে দিচ্ছে, সেই চাপ দিচ্ছে। অপরপক্ষে নলটা যে ক্ষেত্রে জলের ভেতরে আমরা ডুবিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই এই যে তরল স্তম্ভটা এখানে দাঁড়িয়ে থেকে তার ওজনের দরুন যে চাপ দেয়, আমরা এটা জানি এইচ রো জি। অর্থাৎ এই যে তরলটা যা নিয়ে থাকবো তার যে উচ্চতা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, সেটাই হচ্ছে এখানকার চাপ। এখন দেখো তরলের উপরিতল সর্বদা কি হচ্ছে, সমান উচ্চতায় থাকে। আমরা যেটা তরলের চাপ পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা পড়েছিলাম না, তরলের যে কোনো গভীরতায়, তরলের কোন গভীরতায় একই যে সমান্তরাল গভীরতায় চাপ সমান হয়। চাপ সমান হওয়ার অর্থ কি, যে তরলের সেই স্তর থেকে এক উচ্চতা একই হবে তরলের উপরিতলটা। তাহলে অর্থাৎ এটা সমোচ্চশীলতা ধর্মটা প্রকৃতপক্ষে তরলের ভেতরে কোনো যে রেখা বরাবর, অনুভূমিক রেখায় যে তরলের চাপ সমান হয়, সেটারই একটা ফল পাবো যে উপরিতলটা হচ্ছে কি সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শন করবে। তো এখন এই বিষয়টাকে আমরা জলের পরিবর্তে, কারণ জল কত দূর পর্যন্ত তুলে রাখতে পারে সেটা পেতে গেলে আমাদের জলের যেহেতু ঘনত্বটা অনেক কম, তাকে অনেক বড় নল নিতে হবে। তো তার পরিবর্তে আমি যদি জলের থেকে ঘনত্ব বেশি যুক্ত কোনো তরলকে নিয়ে আমরা কাজটা করতে পারি, সহজ হবে। তো এক্ষেত্রে আমরা সেই কাজটাই করব হচ্ছে কি, একটা পারদপূর্ণ পাত্রতে। তোমরা জানো পারদ হচ্ছে তরল ধাতু এবং এটা হচ্ছে একটা দামি ধাতু। তাহলে এই এখানে একটা পাত্রতে আমরা ভূপৃষ্ঠে যদি কোনো পারদপূর্ণ পাত্র রেখে, ঠিক যেভাবে আমরা একটা পারদপূর্ণ জলপূর্ণ নল নিয়ে ছবিটা এঁকেছিলাম, এখানে একটা পারদপূর্ণ নল নিয়ে আমি ছবিটা আঁকলাম। তো এখানে চিত্র অনুযায়ী এই নলটার কিন্তু প্রস্থচ্ছেদ সমান হবে। তো আমরা বারবার বলেছিলাম যে তরল স্তম্ভটার প্রস্থচ্ছেদ কিংবা হচ্ছে নিম্ন স্তরের যে ক্ষেত্রফল, এই সমস্ত কিছু নির্ভর করে না চাপ মেজার করার সময়, শুধুমাত্র তরল স্তম্ভটা কত উচ্চতা পর্যন্ত আছে সেটা ম্যাটার করে। তো মনে করো পারদকে যখনই ডুবিয়ে দেওয়া হয়েছিল, দেখাচ্ছিল এখানে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদটা দাঁড়িয়ে থাকছে। তাহলে দেখো এই যে পারদ এত উচ্চতা পর্যন্ত দাঁড়িয়ে থাকছে, পুরো ভর্তি করার পর আমি এটাকে দাঁড় করিয়ে দিতে 76 পর্যন্ত নেমে এসেছিল। তাহলে এই যে শূন্য স্থান এখানে কিন্তু প্রায় 22 শূন্য, এখানে তাহলে কে ভর্তি আছে না পারদের বাষ্প। এই যে পারদ বাষ্প পূর্ণ বা 22 শূন্য পুরো যে অঞ্চলটাকে এখানে টরিসেলির শূন্যস্থান বলে আমরা জানি। বিজ্ঞানী টরিসেলি এই সমস্ত নিয়ে তিনি বায়ুর চাপ মাপটাপ করা নিয়ে পরীক্ষা করেছিলেন। এটা বায়ুর চাপটা এখানে নিয়ার অ্যাবাউট টু শূন্য, বা এটাকে আমরা টরিসেলির শূন্যস্থান বলেও বলি, টরিসেলির শূন্যস্থান।
তাহলে এই 76 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পারদ দাঁড়িয়ে থাকে। তাহলে এই 76 সেন্টিমিটার উঁচু স্তম্ভের পারদ এই জায়গায় যে চাপ দিচ্ছে, আমরা এই বিন্দুটাকে এ বিন্দু দিলাম আর এই বাইরের বিন্দুগুলোকে সি বি সি এই বিন্দুগুলো দিলাম। তাহলে এই সমস্ত বিন্দুগুলোতে কি আছে, বাইরে বায়ু আছে, মানে বায়ুর চাপ দিচ্ছে এইগুলোতে বি সি বিন্দুগুলোতে, কিন্তু এ বিন্দুতে কি হচ্ছে, এখানে পারস্তম্ভের চাপ। তাহলে পি এ বিন্দুর চাপ, আর যেহেতু এটা একটা সমোচ্চশীল সমান উচ্চতায় রয়েছে তরলের উপরিতলটা, নিশ্চয়ই তাহলে এই সব জায়গাগুলোর চাপ সমান। তাহলে পি এ বিন্দুর চাপ, পি বি বিন্দুর চাপ, পি সি বিন্দুর চাপ সব সমান। এখন পি এ বিন্দুর চাপ বা পি বি আর সি বিন্দুর চাপ, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আমরা ধরতে পারি, এগুলো বায়ুর জন্য হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের মানটা। তাহলে এ বিন্দুতে যে এ বিন্দুর চাপ বা 76 সেন্টিমিটার অফ এই জি পারস্তম্ভের চাপের সমান। তাহলে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপের রাশিমালা আমরা যে তরলের ক্ষেত্রে বের করেছিলাম এইচ রো জি, তাহলে 76 ইন্টু পারদের যে ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব আর 980 বা 81 যদি আমি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বসাই, এখানে আমরা পেয়ে যাব এককটা ডাইন পার সেমি স্কয়ার। তো এই যে রাশিমালাটা, এটাকেই বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। অর্থাৎ ভূপৃষ্ঠের সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে যে বায়ুমণ্ডলের চাপ দেয়, সেইটাকেই আমরা বায়ুমণ্ডলের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার হিসেবে এটাকে ধরছি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো এক্ষেত্রে এই মানটা ক্যালকুলেশন করে আমাদের 1.01325 আমরা জানি এবং 10⁶ ডাইন পার সেমি স্কয়ার হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম যে 10 ডাইন পার সেমি স্কয়ারটাকে আমরা নিউটনে কনভার্ট যদি করি, আমরা পেয়ে যাই 1 নিউটন পার মিটার স্কয়ার, কিংবা এটাকে 1 পাস্কেল বলেও বলে থাকি। তো এক্ষেত্রে আমরা পেয়ে যাই 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, কিংবা এই নিউটন পার মিটার স্কয়ারকে আমরা পাস্কেল বলেও বলতে পারি 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল। এখন আমরা যে চাপের এককগুলো যখনই আলোচনা করছিলাম, সেখানে বলছিলাম না যে এক বার, একটা বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে বার একটা বড় একক, 10⁵ পাস্কেলকে এক বার বলে বলা হয়। কিংবা এই যে দেখতে পাচ্ছ এই মানটা যদি আমরা খুব সূক্ষ্ম নিখুঁত ভাবে মানের ক্যালকুলেশন হিসেবে না ধরি, তো এই মানটাকে আমরা এক বার বলে বলি। অর্থাৎ একটা মান পেয়ে যাব 1.01325 বার। তো এইটা প্রায় সমতুল্য এক বারের কাছাকাছি, কারণ এটা একটা দশমিকের পর দেখতে পাচ্ছ এই মানটার মান খুব কম। এক অ্যাটমসফিয়ারিক প্রেসারের মান প্রায় এক বারের সমতুল্য। তো এখন আমরা বায়ুমণ্ডলের চাপের ছাড়াও আমরা আরেকটা চাপের ক্ষেত্রে মানে চাপের মান বের করেছিলাম। যদি 1 মিলিমিটার উঁচু পারস্তম্ভের একটা চাপকে আমরা কি বলেছিলাম, যে 1 টর বলে বলেছিলাম। এটাও একটা চাপের আরো একটা একক। এছাড়া পিএসআই পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এই সমস্ত এককগুলোর কথাও বলছিলাম। তো আমরা এই পাশের একটা সারণী আমরা করে রেখেছি, বিভিন্ন জায়গার যে চাপের একটা মান আমাদের জানা দরকার, কোথায় চাপের মান কত বেশি। তো এক্ষেত্রে আমরা যে চাপের মানটা বলছি, এটা হচ্ছে বায়ুর চাপ। এখন বায়ুর চাপের থেকে যদি কোনো জায়গায় আমরা মানটা তরলের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করেছিলাম, সেখানে পেয়েছিলাম যে তরলের চাপটা বায়ুর চাপের থেকে এত বেশি, সেই বায়ুর চাপের থেকে পার্থক্যটা বোঝালে সেটাকে আমরা গেজ প্রেসার বা এক্সেস প্রেসার বলেও বলে থাকি। তাহলে কোনো জায়গার চাপটাকে যদি বায়ুর চাপের থেকে কত গুণ বা কত বেশি করে সেখানে মেজার করা হয়ে থাকে, সেটাকে আমরা বলছি তার এক্সেস প্রেসার বা গেজ প্রেসার মাপা হয়ে থাকে। আর যদি বায়ুর চাপটাকে ধরে নিয়ে কোনো জায়গার চাপটা বলা হয়ে থাকে, সেটাকে আমরা পরম চাপ বলে বা অ্যাবসলিউট প্রেসার বলে বলে থাকি। তো একটা সারণী আমরা এখানে আগে থেকে তুলে রেখেছি বিভিন্ন মানগুলো, যাতে করে একটু কম সময়ের মধ্যে আমরা বোঝাতে পারি। পৃথিবীর কেন্দ্র, সূর্যের কেন্দ্র, সেক্ষেত্রে চাপের মানগুলো সব পাস্কেল এককে অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার এককে দেওয়া রয়েছে। সূর্যের কেন্দ্রে দেখো চাপের মান 2 × 10⁻16, চাপের মান অত্যন্ত বেশি। পৃথিবীর অভ্যন্তরে চাপের মান 10⁻11 অর্ডারের, অনেক বেশি। পরীক্ষাগারে আমরা আজ পর্যন্ত যে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে পারেছি মেশিনের সাহায্যে 10⁻10 পর্যন্ত।
গভীরতম সমুদ্র, প্রশান্ত মহাসাগরের যে মারিয়ানা খাত রয়েছে, সেই গভীরতম সমুদ্রে আমরা বায়ুমণ্ডলের যে চাপটা, জলের চাপের রাশিমালাটা আমরা থেকে ক্যালকুলেট করে সেখানে পেয়ে থাকি। এটা হচ্ছে 10⁸ পাস্কাল অর্ডারের। স্পাইক, আমরা যে স্পাইক পরে খেলাধুলা করি তার পায়ের নিচে যে মানে জুতোর নিচে যে ছোট ছোট কাঁটাযুক্ত বা কোথাও একটু প্লাস্টিকের যে অংশগুলো বেরিয়ে থাকে, সে কিংবা আমরা যে হিল তোলা জুতো পরে যারা চলাচল করে, সেই হিলের যে প্রেসার, সেটা না দৌড়াদৌড়ির সময় বা নাচের সময় যে প্রেসারটা হয়ে থাকে স্পাইকের ক্ষেত্রে 10⁶ পাস্কাল অর্ডারের। গাড়ির টায়ারে আমরা যখন পাম্প দিয়ে থাকি এটা কিন্তু এক্সেস প্রেসার দিয়ে এটাকে মাপ করা হয়ে থাকে। এটা হচ্ছে 2 × 10⁵ পাস্কাল, অর্থাৎ প্রায় দ্বিগুণ। আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে 1 বার বলে থাকে 10⁵ পাস্কেল, তো সেটাকে তার প্রায় দ্বিগুণ দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 এক্সেস প্রেসার। অর্থাৎ যদি বায়ুমণ্ডলের চাপটাকে ধরা হয়, অর্থাৎ সেইটা পরম চাপ কত, 3 × 10⁵ পাস্কেল, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপের প্রায় দ্বিগুণ চাপ ওখানে আছে। সমুদ্র সমতলে আমাদের জানি বায়ুমণ্ডলের চাপ প্রায় 1 বার 10⁵ পাস্কেলের সমানুপাতিক, সমানের কাছাকাছি। আমাদের রক্তচাপ, আমাদের হৃৎপিণ্ড যে পাম্প যন্ত্র দিয়ে রক্তকে পাঠাচ্ছে সারা শরীরে, সেইখানের রক্তচাপ, স্বাভাবিক রক্তচাপ আমরা মাপ করে থাকি। আমরা যে বলে থাকি 120/180, সেটা কিন্তু টর এককে, এবং এটা এক্সেস প্রেসার, বায়ুমণ্ডলের চাপের থেকে এত বেশি, আর এটা টর এককে। তো প্রকৃতপক্ষে স্বাভাবিক রক্তচাপটা, এটা কিন্তু এক্সেস প্রেসারই সবগুলো বলছি 1.6 × 10⁴ পাস্কাল অর্ডারের। আজ পর্যন্ত পরীক্ষাগারে যে সবচেয়ে কম চাপ সৃষ্টি করতে পেরেছি ভ্যাকুয়াম পাম্প, যেগুলো আমরা তৈরি করেছি রোটারি ভ্যাকুয়াম পাম্প, সেটার সাহায্যে 10⁻12 পাস্কাল পর্যন্ত আমরা চাপ সৃষ্টি করতে পেরেছি। তো এইরকম কিছু কিছু বিভিন্ন পজিশনে আমাদের যে চাপের মানটা কত হতে পারে সেটার একটা তথ্য আমরা জানলাম। তো বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ মুক্ত গ্যাসের যে চাপ, যেটা বায়ুর চাপ আমরা নির্ণয় করলাম এইরকম একটা পরোক্ষ পদ্ধতিতে, অর্থাৎ অন্য এমন একটা পদ যে তরল যে চাপ দেয় তার সঙ্গে সমান করে এটা আমরা ক্যালকুলেট করলাম। তো এই রকম এমন একটা যন্ত্র যেটা ব্যারোমিটার, যেখানে বায়ুর চাপ মাপা হয়, সেটা হচ্ছে ব্যারোমিটার নামক যন্ত্র। তার গঠনটাও তোমরা যদি সুন্দর করে দেখো ব্যারোমিটারে, তাহলে তার গঠনের মধ্যেও এটাই তোমরা পাবে, ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রটা কিছুই নয়, সিম্পল একটা যে কাঁচের নল, যেখানে পারদপূর্ণ একটা পারদ যাতায়াত করতে পারে, ওঠানামা করতে পারে, এবং নিচে একটা পারদের রাখার একটা পাত্র রয়েছে। এই সমগ্র ব্যবস্থাটিকে একটা হচ্ছে ধাতব ঢাকনা যুক্ত অংশের মধ্যে এটা প্রোটেক্টেড করা রয়েছে। আমরা তার ছবিটা সুস্পষ্ট করে না এঁকে তার স্কিমেটিক ডায়াগ্রামটা দেখাচ্ছি, এবং যেখানে আমাদের তরলের যে পারদের উপরি তলটা এখানে স্পষ্ট করে দেখতে হবে, সেখানে একটা ওপেনিং রয়েছে, এবং কাঁচের, শক্ত কাঁচের একটা ওপেনিং, যার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো। তো এখন তোমরা বলো যে এই যে তরলের স্তরটা, পারস্তম্ভের যে উচ্চতাটা 76 কি সবসময় থাকবে? থাকবে না। বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনের উপর ভিত্তি করে তরলের উপরি স্তরটা ওঠানামা করবে। এখন দেখো বায়ুমণ্ডলের চাপ, যেটাকে অ্যাটমসফিয়ারিক পিএ বলেছি, এটা যদি চাপটা ধীরে ধীরে কমে যায়, সেই অনুযায়ী কি হবে? পারদের স্তম্ভ আস্তে আস্তে নামতে থাকবে। তাহলে নিম্নচাপ, বায়ুমণ্ডলের চাপ কম হওয়া মানেই কি, ব্যারোমিটারের যে আমরা যে পর্যবেক্ষণগুলো করে একটা আবহাওয়ার পূর্বাভাস আমরা দিতে পারবো, এই যে বায়ুমণ্ডলের চাপ কমা মানেই তাহলে সেই একই সমচ্ছশীলতা ধর্ম বজায় রাখতে গেলে এখানে চাপটাও কমাতে হবে, এবং তরলকেও, পারদকেও কিছুটা নিচের দিকে নেমে আসতে হবে, অর্থাৎ নিম্নচাপ। আস্তে আস্তে পারস্তম্ভ নামছে মানে কি, নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। দ্রুত নামছে মানে কি, হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তাহলে হঠাৎ নিম্নচাপ হলে আমরা জানি যে তীব্র ঝড় হওয়ার আশঙ্কা থাকছে। আস্তে আস্তে নিম্নচাপ হয়েছে মানে কি, ধীরে ধীরে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করেছে, অর্থাৎ যে পারদের স্তম্ভ, পারদ স্তম্ভের উচ্চতা হ্রাস হচ্ছে মানে কি, বায়ুমণ্ডলের চাপ হ্রাস হচ্ছে, নিম্নচাপ হচ্ছে। এখন যে বায়ুমণ্ডলে তোমরা জানো যে এই একটা যদি বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন থাকে, বেসিক্যালি নাইট্রোজেন থাকে, এদের আণবিক গুরুত্বগুলো তোমরা জানো। তো এর হচ্ছে 32, এর হচ্ছে 28। তাহলে এই সমস্ত গ্যাসগুলো দিয়ে যদি বায়ুমণ্ডলের মধ্যে থাকে, এর আণবিক গুরুত্ব একটু বেশি হয়। কিন্তু এই বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্প চলে আসে বেশি, জলীয় বাষ্পের আণবিক গুরুত্ব তোমরা জানো 18।
তাহলে এদের থেকে অনেকটাই কম, অর্থাৎ জলীয় বাষ্প এসে যদি এই জায়গাগুলো দখল করে তাহলে সৃষ্টি হয়ে যাবে নিম্নচাপ, অর্থাৎ বায়ুর যে সার্বিক ওজনটা সেখানে হ্রাস পাচ্ছে, মানে বায়ুর চাপ কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে নিম্নচাপ হয়েছে। অর্থাৎ আস্তে আস্তে যে বায়ুমণ্ডলের নিম্নচাপ প্রদর্শন যদি করে আমরা দেখতে পাবো যে সেখানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রচুরের আবির্ভাব ঘটেছে, মানে প্রবল বৃষ্টির সম্ভাবনা এসে গেছে। হঠাৎ করে নিম্নচাপ হলে আমরা জানবো যে ঝড়ের সম্ভাবনা, তো ঝড় তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও আসে। তাছাড়া এবারে যদি পারস্তম্ভের উচ্চতা যদি বৃদ্ধি পেতে থাকে কখন বাড়বে, যদি এখানে বায়ুমণ্ডলে এই সমস্ত অক্সিজেন নাইট্রোজেনের পরিমাণ অর্থাৎ বায়ুমণ্ডলের স্বাভাবিক উপাদানগুলো ধীরে ধীরে বজায় রাখছে, জলীয় বাষ্পের চলে গেছে, তো সেই জন্য আমরা দেখবো যে আস্তে আস্তে ধরো নিচে যেটা নেমে গেছিল উঠতে শুরু করেছে, 76-এর দিকে আস্তে 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 যাচ্ছে, তাহলে বায়ুমণ্ডলের চাপ বাড়ছে, মানে কি জলীয় বাষ্প সেখান থেকে নেই আর। তাহলে জলীয় বাষ্প চলে যাওয়া মানে কি আবহাওয়া পরিষ্কার হচ্ছে, ঝড় বৃষ্টি থেমে গেছে, তারপরে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। তো এই রকম হচ্ছে ব্যারোমিটারের পারস্তম্ভের ওঠানামা দিয়ে আমরা কি করে যে বায়ুর একটা যে চাপের আমরা তথ্য পেতে পারি, যার সাহায্যে আবহাওয়ার পূর্বাভাসটা আমরা দিতে পারি, সেই বিষয়টা একটু জানলাম। তো এখন আমরা চলে আসছি, আমরা যে গ্যাসীয় পদার্থের চাপের মধ্যে বায়ুর চাপের মান এবং তার রাশিমালা নির্ণয় করে নিলাম। এরপরে চলে আসছি একটা বদ্ধ গ্যাস, যেই গ্যাসটা কোন একটা গ্যাস জার এরকম আবদ্ধ রয়েছে, তার ক্ষেত্রে সেই বদ্ধ থাকা গ্যাসটির যে চাপের মান কি হবে, কি করে নির্ণয় করব, সেটা আমরা আলোচনা একটু করছি। এখন দেখো, ম্যানোমিটার নামক যে ইউ আকৃতির একটা প্যাঁচালো নল, যে সমান প্রস্থচ্ছেদের নল ব্যবহার করা হয়ে থাকে, এক্ষেত্রে আমরা এর মধ্যে পারদ সাধারণত ব্যবহার করে থাকি, কারণ জানি যে পারদের ঘনত্বটা বেশি, তো তাকে হচ্ছে কিন্তু কম উঁচু পর্যন্ত তুলে রাখতে পারে। তো যদি কোনো যে গ্যাসটা এখানে রয়েছে তার চাপ যদি প্রায় বায়ুমণ্ডলের যে গ্যাসটা রয়েছে, প্রেসার অফ গ্যাসটা যদি বায়ুমণ্ডলের চাপের কাছাকাছি অর্থাৎ তেমন পরিমাণ বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একমুখ খোলা অর্থাৎ একমুখ খোলা মুক্ত একটা তল বা একমুখ খোলা এই রকম একটা ইউ আকৃতির নল নিয়ে এবং তার ভেতরে পারদ ব্যবহার করব। অর্থাৎ যখনই গ্যাসের যে চাপটা অফ দা অর্ডার অফ বায়ুমণ্ডলের চাপের অর্ডারে রয়েছে, সেক্ষেত্রে আমরা মুক্ত তল একমুখ খোলা একটা ম্যানোমিটার ব্যবহার করব। সেক্ষেত্রে ম্যানোমিটারের পারদটা যদি গ্যাসটা ধরো নেই, তাহলে এমনি একটা ইউ আকৃতির নলে কি হবে, পারদ দু পৃষ্ঠে সমান উচ্চতায় থাকবে। কিন্তু যদি এই পৃষ্ঠে বায়ু যে চাপটা বেশি হয়, গ্যাসের চাপটা বেশি হয়, তাহলে সেই অনুযায়ী এই পাশে কিছুটা পারদ উপরের দিকে উঠে থাকবে। এর উপরে বায়ুর চাপ আছে, তাহলে বায়ুর চাপের থেকে এই যে রেখাটা টানলে যে ডিফারেন্সটা হচ্ছে, মনে করো এই উচ্চতার একটা পারদ এর স্তম্ভ আরো এর সঙ্গে জুড়ে গেছে, তাহলে এই পৃষ্ঠে যে চাপটা দিচ্ছে গ্যাসের চাপ, তাহলে এই অবস্থায় গ্যাসের যে চাপ পিজি, এই পাশে যে ম্যানোমিটার নলের একটা বাহুতে যে গ্যাসের চাপ দিচ্ছে পিজি, অপর পৃষ্ঠে গ্যাসের যে চাপটা আমরা তা কিভাবে ক্যালকুলেট করছি না, বায়ুমণ্ডলের চাপ তো আছেই, তার সঙ্গে সঙ্গে এইচ উচ্চতা আছে, পারদ ব্যবহার করেছি এইচ রো জি। এই যে দুটো স্তরের ডিফারেন্স থেকে আমরা এখানে স্কেল থেকে যে এর গায়ে কাঁচ নলের গায়ে যে দাগ স্কেলিং করা থাকে, সেখান থেকে আমরা এই যে বদ্ধ গ্যাসটা যেটা গ্যাস জারে রয়েছে তার আমরা মান বের করতে পারি। অর্থাৎ যদি বেশি হয়ে থাকে বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি বা সামান্য কম বেশি, যদি সাপোজ মনে করো বায়ুমণ্ডলের গ্যাসের চাপের থেকে ওই যে গ্যাস জারে যে আমরা ছোট করে ছবিটা আঁকছি, গ্যাস জারের মধ্যে যে গ্যাসটা রয়েছে এই নলের মধ্য দিয়ে যে একমুখ খোলা নল রেখেছি, এই যে ম্যানোমিটার, তো এক্ষেত্রে যদি গ্যাসের চাপটা বায়ুমণ্ডলের থেকে সামান্য কম হয় তাহলে কি হবে, বায়ুর চাপ এইদিকে বেশি আর গ্যাসের চাপটা যে সামান্য কম হওয়ার জন্য পারদটা কিছু এইদিকে উঠে আসবে, এবং কতটা নেমে গেল পারদের স্তর, দুটো যে উচ্চতার ডিফারেন্স যদি এইচ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে যে গ্যাসের চাপটা আমরা কি করে পাবো না, এই ক্ষেত্রে গ্যাসের চাপ আর এইচ উচ্চতার যে এই যে পারদের চাপ এইচ রো জি, এইটা এই পাশে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হচ্ছে, কারণ আমরা জানি যে কোনো তরলের একই উচ্চতায় চাপ সমান হয়,
তাহলে এইখানের চাপের মান যদি বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে এইখানের মানটা যেটা হবে সেটাও বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, কিংবা আমি গ্যাসের যে চাপটা পেতে পারি PA-H ρg। তাহলে আমরা মূল যে তরলের মধ্যে চাপের যে বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম সেইগুলোকে কাজে লাগিয়ে তাহলে আমরা চাপের মানটাকে আমরা এইভাবে, অর্থাৎ এই চাপটা যখন অফ দ্য অর্ডার অফ বায়ুমণ্ডলীয় চাপের থেকে সামান্য বেশি কম হচ্ছে তখন আমরা এইভাবে একমুখ খোলা যে নল নিয়ে আমরা তার ক্যালকুলেশনটা করে থাকি। কিন্তু যদি কোনো গ্যাস তার চাপটা অত্যন্ত কম বায়ুমণ্ডলের চাপের থেকে অনেক কম, সেক্ষেত্রে আমরা কি করে থাকি, যেখানে যে গ্যাসটা রয়েছে তার যে চাপ, সেক্ষেত্রে আমরা কিন্তু যে একমুখ বদ্ধ একটা ইউ আকৃতির নল নেব, যার একদিকে আমরা যে কোনো তরলকে প্রবেশ করিয়ে রাখলে এক্ষেত্রে আমরা পারদ ব্যবহার করতে পারি, নাও ব্যবহার করতে পারি, অন্য কোনো তরল যেটা কাঁচের মধ্যে সহজে ওঠানামা করতে পারে। তো বিশেষ করে পারদটাকেই ব্যবহার করা হয় যদি আমাদের সূক্ষ্মভাবে মাপগুলো নিতে হয় এবং নলের প্রস্থচ্ছেদটাকে আমরা শুরু করতে পারি। এবং পারদ ব্যবহার না করেও আমরা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারি, তবে পারদটা যেহেতু সবসময় কাঁচের মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে পারে তো ধরি আমি পারদ ব্যবহার করেছি। তাহলে এক্ষেত্রে এই বদ্ধ এখানে কিন্তু কোনো শূন্যস্থান, এখানে কিছু নেই, শূন্যস্থান রেখেছি, তাহলে এখানে কোনো এরপর কোনো চাপ নেই। এবং এক্ষেত্রে বায়ুমণ্ডলের যে চাপ এখানে কোনো প্রভাবিত হবে না, এখানে গ্যাসের যে চাপ সেটা আমরা কি করে ক্যালকুলেট করব, এই উচ্চতার যে চাপ, তাহলে এই পাশের গ্যাসের চাপ, কারণ এখানে যে বায়ু শূন্য স্থান মানে এখানে কিন্তু কিছু চাপও নেই, কেবলমাত্র এখানে তরলের কিছু বাষ্প রয়েছে। তাহলে এই যে এখানকার গ্যাসের চাপটা আমি সহজে পেয়ে যেতে পারি H ρg, বা H উচ্চতার যে দু ম্যানোমিটার নলে যে দু প্রান্তে যে পারদের যে চাপের উচ্চতার পার্থক্য থেকে আমরা সহজে এইভাবে বদ্ধ যে একমুখ বদ্ধ নল একটা ব্যবহার করে ম্যানোমিটার ব্যবহার করে আমি এই যে চাপটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এইভাবে আমরা গ্যাসের যে চাপ এবং এক্ষেত্রেও তরলের ক্ষেত্রে যে চাপের যে বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানী পাস্কেল পর্যবেক্ষণ করেছিলেন, এক্ষেত্রেও কিন্তু সেই কোন একটা গ্যাস সব দিকে সমানভাবে চাপ দেয়, যদি লম্বভাবে চাপ বল প্রয়োগ করবে এবং সেটাই হচ্ছে তার চাপ। এক্ষেত্রে একটা বিশেষ কথা উল্লেখ করছি, যেমন কঠিনের ক্ষেত্রে সেই বিষয়টা কি, কঠিনের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা কোন বস্তুর উপর বল, বস্তুর ভর এইগুলোকে আমরা গুরুত্ব দিই, তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিই সেটা হচ্ছে চাপ, যেটা হচ্ছে কিন্তু ঘনত্ব, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা ক্যালকুলেশনের সময় বেশি করে গুরুত্ব দেব। কারণ চাপ হচ্ছে যে একটা বাল্ক প্রপার্টি, যে ক্ষেত্রে কঠিন বস্তুর ক্ষেত্রে আমরা ছোট্ট একটা অংশ নিয়ে তার পর্যালোচনা করে তার যে ধর্ম বের করে ফেলতে পারি, কিন্তু তরল যেহেতু তার অণুগুলোর মধ্যে বা গ্যাস তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা অত্যন্ত কম হওয়ার জন্য আমরা তার যে ছোট্ট একটা অংশ নিয়ে কিন্তু আমরা তার যে ধর্ম আলোচনা করতে পারি না। তো তার ক্ষেত্রে আমাকে চাপটা এবং ঘনত্বটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে যেখানে আমরা বল আর ভর নিয়ে তার সমস্ত তথ্যগুলোকে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারবো, তরল বা গ্যাসের ক্ষেত্রে বা প্রবাহীর ক্ষেত্রে আমরা চাপ আর ঘনত্ব সেই রকম গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। তো এই যে আমরা এই দুটো ক্লাস মিলে 2 নম্বর 2A আর 2B ক্লাস মিলে যে সমগ্র পদার্থের যে কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের যে চাপ, এই বিষয়টা ভৌত যে পদার্থের ধর্মটা আলোচনা করলাম, তার উপর ভিত্তি করে আমরা কিছু কিছু প্রশ্ন তোমাদের যদি আমরা জিজ্ঞেস করে নিশ্চয়ই তোমরা পারবে। যেমন ধরো আমরা অনেক যে পর্যবেক্ষণগুলো করে থাকি যে বিশেষ বিশেষ জীবজন্তুদের উট, তারা যে মরুভূমির উপর চলাচল করে, তোমরা দেখবে তার পায়ের নিচটা কেন এরকম মোটা হয়ে থাকে, খুরের পরিবর্তে তাদের যে খুরটা কিন্তু অনেক যে চওড়া হয়ে থাকছে, তার কারণ তোমরা নিশ্চয়ই সেই চাপ দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবে সেই মরুভূমির উপর দিয়ে যাতায়াতের সময়। কিংবা কোন যে জেসিপি মেশিন বা যে সমস্ত যেগুলো হচ্ছে বালির মধ্যে কাদার মধ্যে দিয়েও চলে যেতে পারে, সেই তারা কিন্তু চেনের উপর ভিত্তি করে চলাচল করে, তাদের চাকাতে কিন্তু রাবারের যে টায়ার টিউব যুক্ত চাকা না ব্যবহার করে তারা চেনের উপর দিক। কিংবা হচ্ছে ধরো কোন ট্যাঙ্ক, যেগুলো হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যে কোনো স্থানের উপর দিয়ে তারা সহজে চলে যেতে পারছে,
সেই যে ভারী ভারী ট্যাঙ্ক যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তাদের চলাচলে মানে যাতায়াত করার সময় সেই যন্ত্রের সঙ্গে কিন্তু চাকা যুক্ত নেই, সেখানে দেখবে চেন যুক্ত করা আছে। কারণ কি, সেই মূল উদ্দেশ্য আমাদেরকে চাপটা কমিয়ে, চাপটাকে বিস্তৃত কমিয়ে দিতে পারলেই, অর্থাৎ কোনো সেই পুরো বস্তুর ভরটাকে আমরা যদি কোনো একটা বড় অঞ্চলের উপরে ফেলতে পারি তাহলে চাপ কম হবে এবং সে সেখানটায় যে গর্তের মতো ঢুকে যাবে না, তো সেটা কিন্তু সহজে সে এগিয়ে যেতে পারবে। তো এই কিছু কিছু বিষয়গুলো চাপ থেকে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। সমুদ্রের গভীরতায় যে যে বিভিন্ন জীবজন্তুদের তাদের অভিযোজন গুলো ঘটে থাকে, কেন কি রকমের, সেইগুলো চাপের উপর ভিত্তি করে, কিংবা যে আরো ভিন্ন ভিন্ন যে গাণিতিক সম্পর্কগুলো, আমরা ধরো চাপ কি জিনিস, চাপের এককটি লেখো, চাপের মাত্রাটি কি। তো চাপের মাত্রাটা আমরা তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। চাপ যেটাকে বলছি F পারপেন্ডিকুলার বাই A, তাহলে বলেন mLt মাইনাস 2 বাই L স্কোয়ার, তো এখানে পেয়ে যাবে mL মাইনাস 1 t মাইনাস 2। এইভাবে চাপের মাত্রাটা তোমরা নির্ণয় করা, তাদের চাপের যে বিভিন্ন এককগুলো আমরা আলোচনাটা করেছি সেই এককগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এবং সেখান থেকে তরল পদার্থের মধ্যে এইচ গভীরতায় যে চাপের রাশিমালাটা নির্ণয় তোমরা করতে পারবে। তো তরলের মধ্যে চাপের রাশিমালাটা কিন্তু আমরা দুভাবে নির্ণয় করেছি। তরলের মধ্যে কোনো একটা কলাম ধরে নিয়ে তার দু প্রান্তে যে চাপের পার্থক্যের দরুন যে বল সৃষ্টি হচ্ছে, সেই লব্ধি বল সেই কলামের যে তরল স্তম্ভটাকে অভিকর্ষের বিরুদ্ধে ঝুলিয়ে রাখতে সাহায্য করছে। মনে করো এই রকম একটা তরলের অংশ নিয়েছি, যার উপর পৃষ্ঠে একটা বল প্রযুক্ত হচ্ছে, নিচের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, আর এর ওজন একটা কাজ করছে mg। তো এই দু পৃষ্ঠে যে চাপের পার্থক্য এবং চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে আমি যে বল পাবো, সেই বলের পার্থক্য থেকে আমরা যেটা বের করেছিলাম P2 মাইনাস P1 সমান h রো g, অর্থাৎ এটা যদি h যে থিকনেসের একটা আমরা কলাম ধরে থাকি সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পেরেছিলাম। কিংবা আমরা যদি সিম্পল ভাবে একটা তরলের উপরিতল থেকে h গভীরতা বিশিষ্ট অংশে কোনো একটা একক ক্ষেত্রফলের একটা তল কল্পনা করে একটা যে করলে, সেই যে তরল স্তম্ভ এক্ষেত্রে যে বল প্রয়োগ করে সেক্ষেত্রে তার আয়তন, তার ভর, তার হচ্ছে ওজন, তারপরে তার চাপ নির্ণয় করেছিলাম। আয়তনটা নির্ণয় করেছিলাম h ইন্টু তার প্রস্থচ্ছেদ, মনে করি এই প্রস্থচ্ছেদ, h হচ্ছে উচ্চতা, ভর সমান কি হবে আয়তনের সঙ্গে তার ঘনত্ব গুণ হবে, তারপর ওজন সমান কি হবে তার সঙ্গে আরো g গুণ হবে, এবার চাপ কি ওজন বাই ক্ষেত্রফল করে কিন্তু আমি সেখান থেকে পেয়েছিলাম h রো g। তো এইভাবে যে কোনো পদ্ধতিতে আমরা এখানে গেজ প্রেসার বিষয়টা আর হচ্ছে অ্যাবসলিউট প্রেসার বিষয়টা, এক্সেস প্রেসার, বায়ুমণ্ডলের চাপের তুলনায় কোন জায়গার চাপটাকে আমরা সবসময় এক্সেস প্রেসার আর অ্যাবসলিউট প্রেসার যে ডিফারেন্সটা যেন আমরা বুঝতে পারি। সেই সঙ্গে সঙ্গে যে তরলের যে পাস্কেল, বিজ্ঞানী পাস্কেলের যে বিভিন্ন অবজারভেশন গুলো, তো এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু যে এই যে চাপ সম্পর্কিত যে সমস্ত ঘটনাটা আমরা দেখে থাকি, বিশেষ করে প্লবতা এবং তার সঙ্গে সঙ্গে ভাষণ এবং বিভিন্ন যে নীতিগুলো, পাস্কেলের নীতি, আর্কিমিডিসের নীতি, এই সমস্ত কয়েকটা নীতি নিয়ে যেটার মূল ভিত্তিগুলো সেই চাপের উপর বেস করেই তৈরি হয়েছে, সেটা নিয়ে আমরা এর পরের ক্লাসটাতে আলোচনাটা করব। তোমরা এই ভিডিওগুলোকে দেখবে, কিংবা ভিডিওটাকে দেখার পরে বইটাকে তো অবশ্যই পড়বে, কিংবা বইটাকে পড়ার পরে তোমরা একবার ভিডিওটা দেখতে পারবো। তো এইবারে যখন তোমরা কোনো কিছুর ভিডিওটা দেখবে, তোমরা কিন্তু সর্বদা যে খাতা পেন নিয়ে একটা পড়ার মানসিকতা নিয়ে কিন্তু দেখবে, না হলে কিন্তু এই যে যে ভিডিও তোমাদের কিন্তু অন্য কোনো দিকে তোমাদেরকে নিয়ে চলে যেতে পারে। অর্থাৎ তোমরা দেখতে চাইছো কোনো একটা ভিডিও, দেখা শুরু করে দিলে অন্য কোনো একটা ভিডিও। তো সবসময় নিজের মনের উপর কন্ট্রোল রেখে নির্দিষ্ট কোনো একটা ভিডিও যখন দেখতে যাবে, তোমরা কিন্তু সেই বিষয়ে সিরিয়াস থাকবে।